জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। ফ্যাসিস্ট পতনে এক দফার বর্ষপূর্তি আজ। ছাত্রদল নেতাকর্মীদের সমাগমে মুখর শাহবাগ। বিকেলে শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মন। ট্রাইব্যুনাল সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না। এর আগে আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা সহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন শুরু করেন। সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে তিনি বলেন, এই মামলার আসামিদের প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা চান। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এই স্লোগানের মধ্য দিয়েই 2024-এর 3 আগস্ট সরকার পতনে ডাক দেয় শিক্ষার্থী ও সাধারণ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে সরকার পতনে ডাক দেয়া হয়। শেখ হাসিনা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন দমাতে 2024-এর জুলাই মাস জুড়ে ছাত্র জনতার উপর স্টিম রোলার চালায় আওয়ামী লীগ সরকার। সরকারি দলের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ দেন শিশুসহ হাজারেরও বেশি মানুষ। আওয়ামী লীগ সরকারের এমন নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে 3 আগস্ট বা 34শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন লাখো জনতা। সেদিন লাখো মানুষের পদযাত্রার স্লোগানে বিদ্রোহী হয়ে ওঠে রাজপথ। মিছিলে মিছিলে রাজধানীর সব পথ গিয়ে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট ঘড়ির কাঁটায় বিকেল 5টা। কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল সমাবেশ থেকে দেওয়া হয় সরকার পতনের এক দফা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হয়। ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের মানুষের চেতনার কেন্দ্রভূমি কেন্দ্রীয় শহীদ মিনার, সেই প্রাণের মিনার থেকে ঘোষিত এক দফায় ছিল শেখ হাসিনার বিদায়ের ঘণ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে চলছে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ। বিকেল 3:15টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা সমাবেশ স্থলে উপস্থিত হন। বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারা উপস্থিত হন। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও তার আগে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, ছাত্রদলের সমাবেশে উপস্থিত আপনি কেমন দেখছেন, আর শাহবাগ সহ আশপাশের যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। বিপাশা, বিকাল 3টায় সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশে লন্ডন থেকে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছাত্র সমাবেশকে ঘিরে আপনার যা রাজধানীর বিভিন্ন প্রান্ত সহ রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে এসে ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন। এখন বিএনপির নেতারা, যারা আগে ছাত্রদলের নেতা ছিলেন, যারা ছাত্রদলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা বক্তব্য রাখছেন। আর কিছুক্ষণ পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বক্তব্য রাখবেন। তারপরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। আপনি জানেন যে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে এই সমাবেশটি করছে। এই সমাবেশকে ঘিরে ছাত্রদল নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে তারা এই সমাবেশে যোগ দিয়েছে। শাহবাগের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক ছাত্ররা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দিয়েছে। সেখানে তারা দলের নেতাদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাচ্ছেন। আগামী দিনে কিভাবে তারা শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখবে এবং আগামী জাতীয় নির্বাচন, যে নির্বাচনে ছাত্র জনতা সবাই ভোট দিবে এবং সুষ্ঠু অবাধ হবে। গত 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সেই ভোট যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সে ব্যাপারে ছাত্রদের কি ভূমিকা, সেসব বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন নেতাদের বক্তব্য শুনছেন। আর কিছুক্ষণ পরে নেতাদের যখন বক্তব্য শেষ পর্যায়ে তখন আপনার তারেক রহমান বক্তব্য দিবেন। এবং আপনি জানেন যে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল ছাত্র জনতা, তাদের মধ্যে অন্যতম শক্তি ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদলের অনেক নেতাকর্মী আপনার শহীদ হয়েছেন। গত 16 বছর ফ্যাসিস্টের আমলে তারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন। সেসব ছাত্রদের যারা নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী, তাদেরকেও কিভাবে মূল্যায়ন করা যায় এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে কিভাবে রাষ্ট্র মূল্যায়ন করতে পারে সেসব বিষয়েও আলোচনা চলে এসেছে। তো এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সবশেষ খবর। বিপাশা এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমানুল্লাহ আমান বক্তব্য রাখছেন, তার পরে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং তারপরে তারেক রহমান বক্তব্য রাখবেন। তো এই ছাত্র সমাবেশকে ঘিরে আপনার 2 দিন আগে থেকেই ডিএমপি কিভাবে যান চলাচল করবে আশপাশের এলাকায় সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এবং এখানে শাহবাগের পাশে দুটি হসপিটাল রয়েছে, সেই হাসপাতালে যাতে রোগীরা সঠিকভাবে যেতে পারেন চিকিৎসার জন্য এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয় সেজন্য ছাত্রদল বিশেষ ব্যবস্থা করেছে এবং হাসপাতালে যারা রোগীরা যেতে পারেন অ্যাম্বুলেন্সগুলি যাতে সহজে যাতায়াত করতে পারে সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তো আমরা এই ছিল মোটামুটি শাহবাগ থেকে সবশেষ খবর। বিপাশা পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আর এখন বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো বিপাশা এই ছিল সবশেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগে ছাত্রদলের সমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আকন্দ। এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে আর কিছুক্ষণের মধ্যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, এনসিপি সমাবেশে আপনি উপস্থিতি কেমন দেখছেন আর ইশতেহার ঘোষণা কোন পর্যায়ে দর্শকদের জানাবেন? ঐতিহাসিক সেই 3 আগস্ট 2024 সালের 3 আগস্টে এই জায়গা থেকেই মূলত এক দফা ঘোষণা করেছিল ছাত্র জনতা এবং সমন্বয়কদের নেতৃত্বে সেই যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মূলত ঘোষণাটা এখান থেকে এসেছিল। তার ঠিক একদিন পর অর্থাৎ 5 আগস্ট পতন ঘটেছিল আওয়ামী লীগের এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন স্বৈর শাসক শেখ হাসিনা। সেই দিনটিতে মূলত আজ সেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় নাগরিক পার্টি আয়োজন করেছে একটি মহাসমাবেশ। সেই সমাবেশের মধ্য দিয়ে মূলত ঘোষণা আসবে নতুন বাংলাদেশের ইশতেহার এবং আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে এই বাংলাদেশ বিনির্মাণ হবে নতুনদের নেতৃত্বে, সেই বিষয়গুলো মূলত আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং মিছিলে মিছিলে সয়লাভ হয়ে গেছে পুরো এলাকা। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরাম্যান যদি একটু বলি যে আশেপাশের যে মিছিলের অবস্থা সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। যে এখানে কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশ এলাকা থেকে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু মিছিল নিয়ে সমবেত হয়েছে এনসিপির নেতাকর্মীরা এবং তারা যেটি বলছেন যে নতুন বন্দোবস্ত বাস্তবায়নের জন্য তারা যে এনসিপির ঘোষিত যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবেন তারা। আপনাকে জানিয়ে রাখি, এনসিপির এই মহাসমাবেশকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, র্যাব এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে সোয়াদের টিম রয়েছে, একই সঙ্গে বোম ডিসপোজাল টিমও কিন্তু এখানে কাজ করছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই শহীদ মিনারকে কিন্তু সাজানো হয়েছে ব্যতিক্রমী সাজে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এনসিপির সেই পূর্ব ঘোষিত মহাসমাবেশ এবং এখানেই এনসিপির সভাপতি নাহিদ ইসলাম কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং তিনি এই নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে বিপাশা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির যে ইশতেহার ঘোষণার কার্যক্রম, সেটির সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এনসিপি সমাবেশ স্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মহিবুল্লাহ মুহিব। দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ ও যোগ্যদের বাছাই করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেন দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর ধারা ভবিষ্যতে অব্যাহত রাখবে। সকালে নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। প্রধান উপদেষ্টা 71-এ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণী পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং 2024-এর জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নিরাপত্তা সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান। নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বিমান বিধ্বস্ত শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলেছে আজ। বুধবার থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্ন ভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন আর জীবনের গতিপথ। সে ভয়াল ঘটনার 12 দিন পর রবিবার সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। সকাল 10টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢোকে, তবে নেই কোনো কোলাহল কিংবা হই হুল্লোড়। মিলাদ মাহফিল, শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়া সেই ভবনটির সামনে দাঁড়িয়ে ভয় আতঙ্কের কথা জানিয়েছেন অভিভাবকরা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।